এই ভারতের মধ্যেও ইউনূসের হয়ে কথা বলছে কিছু লোক। তার মধ্যে আমি আসি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয় নিয়ে সকাল থেকে আমরা কভারেজ করছি, তারপর নীলাদ্রি বাবুর কাছে যাব। হঠাৎ করেই আমাদের সীমান্তে যখন শয়তানি করার চেষ্টা করছে ইউনূসপন্থী ইউনূস বাহিনী, বাংলাদেশের ইঁদুর বাহিনী বলা হচ্ছে যাদেরকে, তারা হঠাৎ করে সীমান্তে এসে বলছে কাঁটাতার লাগাতে দেব না। সেখানে দাঁড়িয়ে ভারতবাসীরা বন্দে মাতারম বলছেন কিংবা বলছেন ভারত মাতা কি জয়, সেই স্লোগান কার পছন্দ হচ্ছে না? ভারতে কারুর? বাংলাদেশে ভাবছেন না এই ভারতে বসে কেউ একটা বিরোধিতা করছেন। কে করছেন জানেন? দেখুন, এখান থেকেও কিছু উস্কানিমূলক স্লোগানও শুনলাম, আপনাদেরই টিভিতে শুনলাম। তো এটা কাম্য নয়। কাম্য হচ্ছে যে আমাদের বর্ডার আমরা বেড়া দেব, ওদের বর্ডার যদি ওরা ইচ্ছা করে দেবে। এটার মধ্যে কেন বিরোধ আমি বুঝতে পারছি না। আমি নীলাদ্রি বাবুর কাছে যাবো। নীলাদ্রি বাবু, একদিকে জো বাইডেন নয় পাঠাচ্ছেন ট্রেসিকে, কিংবা রাখাইন আর্মি আসছে, রাখাইন প্রদেশ থেকে পালিয়ে আসছে রোহিঙ্গারা আরাকান আর্মির চাপে, কিন্তু জো বাইডেন হোক বা যেই হোক, মোহাম্মদ ইউনূসের বন্ধুরা তো এখানেও আছে মনে হচ্ছে এবার নতুন করে। হঠাৎ করে এই বক্তব্য ফিরহাদ হাকিমের থেকে যে এই পার থেকেও উস্কানিমূলক স্লোগান হয়েছে, বন্দে মাতারম উস্কানিমূলক না ভারত মাতা কি জয় উস্কানিমূলক স্লোগান আমি তো জানি না, আমি তো এই স্লোগান শুনছিলাম গতকাল। দেখুন, এই ট্রাম্পের যে জয় আমেরিকায়, আজকে 10 তারিখ, আর 10 দিন বাদে ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছেন। ট্রাম্পের জয় শুধু রিপাবলিকানদের জয়, ডেমোক্র্যাটদের উপর এইভাবে দেখলে বোধহয় ভুল হবে। এই জয়টা ডিপ স্টেটের যে শক্তি আমেরিকাকে চালনা করেছে গত 4 বছর, যে ডিপ স্টেটের শক্তির প্রভাবে বিশ্বের বিভিন্ন প্রান্তে সরকারের পরিবর্তন হয়েছে, বিভিন্ন দেশে যুদ্ধ হচ্ছে, ইরাক ইউক্রেনের যুদ্ধ বা ওয়েস্ট ব্যাংকের যুদ্ধ, যাই হোক না কেন, সেই শক্তির বিরুদ্ধে আমেরিকার সাধারণ মানুষের জয়। এবার যখন ডোনাল্ড ট্রাম্প এসছেন, একটা বড় ঘটনা ঘটেছে, আপনারা হয়তো দেখেছেন, জাস্টিন ট্রুডো, যাকে ডিপ স্টেটের এজেন্ট বলে মনে করতো এবং খালিস্তানি পন্থাকে যিনি প্রশ্রয় দিতেন ওপেনলি ভারতবর্ষের বিরুদ্ধে, তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। বহু মানুষ মনে করছেন মোহাম্মদ ইউনূসের পদত্যাগ 20 তারিখের আগে সময়ের অপেক্ষা। এবার বাংলাদেশের যে পরিস্থিতি, লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি, এদিকে রোহিঙ্গারা ঢুকছে, ওদিকে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, চাকরি বাকরির সুযোগ, রোজগারের সুযোগ ভেঙে পড়ছে, সেখানে একটা গণবিপ্লব হওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশে, আবার একটা গণবিপ্লব বা প্রতিবিপ্লব হওয়ার সম্ভাবনা আছে। এই গণবিপ্লবটাকে আটকানো এবং মোহাম্মদ ইউনূস যদি সত্যি সরে যান, এই ট্রান্সফার অফ পাওয়ারটা যাতে সাবলীলভাবে হয়, এই জন্যই সম্ভবত জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তারই নিযুক্ত একজন, তারই ওবিডিয়েন্ট একজন মানুষকে পাঠাচ্ছেন, যার এই ধরনের ব্যবস্থা আটকানোর একটা অভিজ্ঞতা আছে। কিন্তু আরো বড় ভয় যেটা কিশোরয়, ডোনাল্ড ট্রাম্প কি বলছেন যে কানাডা হয়ে উঠুক আমেরিকার 51st স্টেট, এই সম্ভাবনাও দেখা যাচ্ছে যে পূর্ব বাংলা ভবিষ্যতে ভারতবর্ষের 29তম রাজ্য হতে পারে। পূর্ব বাংলা যদি পশ্চিম বাংলার সাথে সংযুক্ত হয়ে যায়, যে বিভাজনের রাজনীতি করে, যে ধর্মের ভিত্তিতে বাংলাকে ভাগ করা হয়েছিল এবং যে বিভাজনের রাজনীতি করে বহু দল বেঁচে থাকে, সেই দলের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। সেই দেখে ভয় পাচ্ছে ফিরহাদ, সেই দেখে ভয় পাচ্ছে। আমি শুধু একজনের নাম কেন করছেন, আপনি মোহাম্মদ সেলিমের নাম বলুন, বলছেন না, আপনি শুধু ফিরহাদ হাকিমকে বললে ঠিক হবে না। প্রতি দলে কিছু জাতীয়তাবাদী লোক আছে, কিছু দেশ বিরোধী, কিছু সাম্প্রদায়িক মানুষ আছে। এই সাম্প্রদায়িক যে মানুষগুলো, তিনি ফিরহাদ হাকিম হোক কি মোহাম্মদ সেলিম হোক কি কংগ্রেসের কোনো নেতা হন কি বিজেপির মধ্যেও থাকতে পারেন, তারা আতঙ্কিত হয়ে যাচ্ছেন। আচ্ছা, মোহাম্মদ সেলিমের বাইকটা একবার শোনাই, আবার আসি, একবার শুনবো মোহাম্মদ সেলিম কি বলেছেন, কি বিষয়। গত 40 বছর ধরে অনুপ্রবেশ, এই যে ওরা বলে গরু পাচার, আসলে বিভিন্ন স্মাগলিং, তাহলে আসলে সীমানায় বিজেপি আর তৃণমূলের মধ্যে কোনো সীমানা নেই, লুটেরাদের রাজত্ব। আমি জানি উত্তর চব্বিশ পরগনা গরু পাচারের সবচেয়ে বড় কাণ্ড যে করে, সে যেহেতু আমি নাম ধরে বলতে পারি, বিরোধী দলের নেতাকে টাকা দিয়েছে, এই জন্য সে সিবিআই থেকে এখন বাইরে আছে। কারণ তৃণমূল একা ভাগ পেত, এখন বিজেপি তৃণমূল দুজনই ভাগ পাচ্ছে। মালদা ঘটনা এটা উদাহরণ দিচ্ছে যে সীমানায় হিন্দু মুসলমান করছে, ভারত বাংলাদেশ করছে, তো চোরা চালানের কাজে সিদ্ধহস্ত পুলিশই সহযোগিতায়, কেন্দ্রের পুলিশ হোক বা রাজ্যের পুলিশ হোক, বিজেপি তৃণমূল দুজনই ভাগ পাচ্ছে।
কন্টিনিউ করতে বলবেন না। আপনি খুব সুন্দর কানেক্ট করলেন যে জো বাইডেন চলে যাওয়ার সঙ্গে এই দেশের ডিপ স্টেটের এজেন্টরা কিভাবে হঠাৎ করে চুল বুলিয়ে উঠেছে, হঠাৎ করে ভাবুন এই যে গরু পাচার থেকে যে টাকা হয়, এই টাকা থেকে বাংলাদেশে যেমন টাকাটা যায় এদেশে, এমন করে ভারতীয় জনতা পার্টিও এর থেকে বিচ্ছিন্ন নয়। আমি আপনাকে বলছি মোদী বিরোধী একটা শক্তি ভারতীয় জনতা পার্টিতে আছে, যারা যাদের সাথে বিরোধীরা ভালো সংযোগ রাখে, তারাও কিন্তু এই গরু পাচারের সাথে যুক্ত। কারো নাম নিচ্ছি না, এরকম সম্ভাবনা আমি উড়িয়ে দিতে পারি না, তাদের আত্মীয়রা তাদের ছেলেরা কেউ কেউ হয়তো যুক্ত। এই গরু পাচার চক্র এবং এই যে আদান প্রদানের চক্র, যদি বাংলাদেশ এবং ভারত এক হয়ে যায়, যদি অখণ্ড ভারত, যে ভারতকে যে ধর্মের ভিত্তিতে ভাগ করার যে চক্রান্ত ব্রিটিশরা করেছিল কমিউনিস্ট এবং মুসলিম লীগের সাথে হাত মিলিয়ে, এবং কংগ্রেসও তাতে সায় দিয়েছিল, বাধ্য হয়েছিল ভারত ভাগ আটকাতে, সেই ভারত যদি আবার অখণ্ড ভারতের দিকে চলে যায় তাহলে কিন্তু সমূলে তাদের রোজগার বন্ধ হয়ে যাবে। বাংলাদেশ কেন্দ্র করে যে রোজগারটা হচ্ছে, পাচারের মাধ্যমে রোজগার, বিভিন্ন রকম অনৈতিক কাজের মাধ্যমে রোজগার সব বন্ধ হয়ে যাবে, টেরোরিজমের মাধ্যমে রোজগার সব বন্ধ হবে। তারা ভয় পাচ্ছে, এজেন্টরা ভয় পাচ্ছে। বেশ, আমি এখান থেকে রাজাগোপাল বাবুর কাছে যাবো। রাজাগোপাল বাবু, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। ডোনাল্ড ট্রাম্প বারবার টুইট করছেন, বারবার বলছেন, বারবার পোস্ট করছেন যে 51st স্টেট হবে কানাডা, এবং জাস্টিন ট্রুডোকে গভর্নর বলেছেন কদিন আগে। এমনকি এলন মাস্কও একই কথা বলছেন। ভারতের ক্ষেত্রে, বাংলাদেশের ক্ষেত্রে কি ওরকম পরিস্থিতি হতে পারে যেটা নীলাদ্রি বাবু বলছিলেন? ওইদিকে কি এগোতে পারে কোনোদিন, সম্ভাবনা? দেখুন 2015 সালে, এটা প্রথম নয়, যখন মানে 2016 সালে বোধহয় 2016 সালে যখন ট্রাম্প এলেন তখন এই প্রস্তাব দিয়েছিল। কেননা কানাডার হিউজ রিসোর্সেস আছে, 2 কোটি পপুলেশন, ভারতের প্রায় 2.5 গুণ। তখন কানাডাকে নেবার পেছনে কানাডার সিকিউরিটি আমেরিকাকে দিতে হয়, সবকিছু আমেরিকাকে করতে হয়, ঠিক আছে। অনেক ট্যারিফ ওখানে সস্তা আছে, সেখানকার মানুষ সহজে আমেরিকায় যেতে পারে। সুতরাং কানাডা রিসোর্সফুল একটা কান্ট্রি, তার নেবার পেছনে আমেরিকার একটা স্বার্থ আছে। বাংলাদেশ অলরেডি আমরা দেখেছি 17 কোটি পপুলেশন, সেখানে একটা অরাজক দেশ, তার তেমন কোনো রিসোর্স নেই। ভারতের কোনো আগ্রহ বাংলাদেশকে নেবার এই মুহূর্তে, ভারতকে তার একটা ইমোশনাল আবেগ হয়তো থাকতে পারে, কিন্তু ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের সংযুক্তির পক্ষে ভারতের কোনো আগ্রহ আছে বলে আমার মনে হয় না। কোনো রিসোর্স নেই, 17 কোটি পপুলেশন, অরাজক একটা দেশ, বোঝা হয়ে যাবে বলছে। অ্যাবসলিউটলি বোঝা। এইটা এই সময় বাংলাদেশকে নেবার পেছনে আমার মনে হয় না যে ভারতের কোনো ধরনের ইন্টারেস্ট এখানে আছে বা থাকবে। রাজাগোপাল বাবু, আমার প্রশ্ন হচ্ছে কট্টর ইসলামপন্থী, মানে যেটা হচ্ছে র্যাডিক্যাল ইসলাম বলে, সেইটার রাইজ রোখার জন্য, সেটার উত্থান রোখার জন্য এবং ভারতের মধ্যে অশান্তি আটকানোর জন্য স্টেপ কি, অ্যাকশন কি? বাংলাদেশে তো প্রতিদিন উত্থান হচ্ছে, প্রতিদিন নতুন একটা করে সন্ত্রাসবাদীকে ছাড়ছে, প্রতিদিন সন্ত্রাসবাদীরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। দেখুন, সন্ত্রাসবাদীদের ব্যাপারটা হচ্ছে যে কড়া অ্যাকশন, আপনাকে যদি কড়া অ্যাকশন যদি আপনি নিতে না পারেন, পানিশমেন্ট আপনাকে দিতেই হবে। এবং সন্ত্রাসবাদীরা যাদের সঙ্গে কাজ করছে সেগুলোর সম্বন্ধে রাখা, আমরা দেখেছি কাশ্মীরে দেখেছে সন্ত্রাসবাদ অনেকটাকে নির্মূল করা গেছে। সেখানে মানুষের সঙ্গে সংযোগ স্থাপক, উন্নয়ন এবং বিচ্ছিন্ন করা, সন্ত্রাসবাদীদের সঙ্গে মানুষকে বিচ্ছিন্ন করা। আমরা দেখতে পাচ্ছি যারা সন্ত্রাসবাদী বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ঢুকছে, তারা একেবারে স্লিপার সেল হিসেবে সাধারণ মানুষের সঙ্গে থাকছে, মানুষের সঙ্গে তাদের বিচ্ছিন্ন করা অত্যন্ত মুশকিল। এখানে ইচ্ছে কি আপনার গুডউইল অফ দ্য গভর্নমেন্ট, পলিটিক্যাল উইল অফ দ্য গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্ট, সেগুলো থাকা প্রয়োজন আছে। সেগুলো একেবারেই পশ্চিমবঙ্গে আমরা সেটা দেখতে পাচ্ছি না। কেননা তাদের যারা ঢুকছে আতঙ্কবাদীদের, তাদেরকে নানানভাবে পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে, ভোটের সময় মিছিল করতে নানানভাবে তাদেরকে ব্যবহার করা হচ্ছে। এবং এদের জন্যই বড় অংশ তার দেওয়া যাচ্ছে না, যাতে করে ওরা স্মাগলিং করে, মানে ভারত তার দেবে কিনা বর্ডারে সেটা বাংলাদেশের বিজিবি বা কট্টরপন্থীরা বলবে, মানে এটা তো দুঃসাহস। ওইটা রোজগারটা তো ওইখানেই, এখান থেকে নানান জিনিসপত্র যাচ্ছে, স্মাগলিং আছে বলেই বাংলাদেশে অনেক জিনিস সস্তা হচ্ছে। আবার ওখান থেকে ড্রাগস চলে আসছে এপারে, আর্মস চলে আসছে এপারে, উগ্রবাদী চলে আসছে এপারে। তার বাংলাদেশের স্বার্থ আছে যতদিন আমাদের এই অরক্ষিত অংশ আছে। হাত তুলছিলেন দ্রুত। বাংলাদেশে সন্ত্রাসবাদ যদি মাথা ছাড়া দেয় ভারতের বিপদ, আপনি মানবেন। এটা মোকাবিলা করার দুটো রাস্তা আছে। একটা রাস্তা ইন্দিরা গান্ধী 1971 সালে দেখিয়েছিলেন, বাংলাদেশে একটি বন্ধুত্বপূর্ণ সরকার সৃষ্টি করেছিলেন, বাংলাদেশ সৃষ্টিতে সাহায্য করে। কিন্তু দেখা গেল 1975 সালে সেই সরকার আর থাকলো না। আজকে আমরা মোহাম্মদ ইউনূসের কথা বলছি, শেখ মুজিবকে হত্যা করা হয়েছিল 1975 সালে, তারপর থেকে ভারত বিরোধী সরকার সেখানে ছিল। শেখ হাসিনার যে রাজত্বটা একটা অ্যাবারেশন ছিল, এক্সেপশন ছিল।
দ্বিতীয় রাস্তা হচ্ছে কাশ্মীর যেরকম ভারতের অংশ সেরকম বাংলাদেশকেও ভারতের অংশ হিসেবে ফিরিয়ে আনা। সুতরাং কোন রাষ্ট্রটা দীর্ঘস্থায়ী এটা আমাদের ভাবতে হবে। ভারত কি বারবার গিয়ে বাংলাদেশে ধরুন একটা নতুন বন্ধুত্বপূর্ণ সরকার হলো, যে দলেরই সরকার হোক না কেন, গণতান্ত্রিক সরকার হলো, আবার উগ্রবাদীরা ক্ষমতা দখল করলো, তার থেকে উগ্রবাদীদের ভারতবর্ষের নিয়ন্ত্রণে নিয়ে আসা এবং তার ফলে সেখানে শান্তির রাজত্ব, ঠিক যেভাবে কাশ্মীরে আজকে ভারতীয় জনতা পার্টি সরকার কায়েম করতে পেরেছে, অর্থনৈতিক সমৃদ্ধির পথে বাংলাদেশকে নিয়ে যাওয়া, এই সম্ভাবনাটা আমার মনে হয় অনেক বেশি প্রবল। এটাই হচ্ছে ইতিহাসের ভবিতব্য। ঠিক এখান থেকে আমি আসবো, একটা ছোট্ট বিরতির পর আবার আসবো আলোচনায়, 1 মিনিট করে সময় পাবো। আমি এখান থেকে প্রশ্ন করব, যেটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলেছেন, যে এই কট্টরবাদ, ইসলাম কট্টরবাদ বা মৌলবাদ, সেটাকে রোখার পথ কি? বাংলাদেশকে ভারতের অংশ করে নেওয়া, নাকি বাংলাদেশকে বাংলাদেশের মতো রেখে সেই কট্টরবাদকে অন্যভাবে মোকাবিলা করা? সেই নিয়ে আলোচনায় আসবো ছোট্ট বিরতির পর। আমরা হাওয়া কামড়ে যেমনটা করি আর কি, মানুষের কথা বলি, মানুষের কাছে জানতে চাই বাংলাদেশের খবর কি। তাদের অবস্থা দুর্বিষহ, বাইরে থেকে বেরোতে পারছে না। সকলেই বলছে বাংলাদেশে একটা ঠিকঠাক ওষুধ দেওয়া দরকার। সংখ্যালঘুরা অত্যাচারিত হবে এটা তো কোনো মতেই বাঞ্ছনীয় নয়। রোয়াবটা ওদের নেচারে রয়েছে, জানেন তো। বাংলাদেশ ভালো নেই, বাংলাদেশের হাওয়া বড় গোলমেলে, বাংলাদেশ খুব খারাপ অবস্থায় আছে।